দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতে জানিয়ে দেব আজকে শিরোনামগুলো। দর্শক, আজ আপনাদের সাথে আছি আমি মনজুর আল মতিন। আজকে আমরা আলোচনা করতে চাই মূলত ভারত বাংলাদেশ সম্পর্ক, বিশেষ করে ভারত থেকে অন্যান্য দেশে যে পণ্য পাঠানোর যে সুবিধা বাংলাদেশ পেত, যেটাকে ট্রান্সশিপমেন্ট বলা হয়ে থাকে, সেটা সম্প্রতি বাতিল করেছে ভারত। সেখান থেকে আলোচনা শুরু করতে চাই। দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো। তিনজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্ত, তিনি সাধারণ সম্পাদক জি9, এবং সরাসরি আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব ফয়সাল মাহমুদ, প্রেস মিনিস্টার, বাংলাদেশ হাই কমিশন, দিল্লি, ভারত, এবং আছেন ডক্টর মোহাম্মদ এ সর্দার, তিনি ট্রান্সপোর্ট ইকোনমিস্ট ও ব্যবস্থাপনা পরিচালক, INBD অ্যালায়েন্স। আপনাদের তিনজনকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। শুরুতে ডক্টর সর্দার, আপনার কাছে আসতে চাই। এখন পর্যন্ত যে পরিস্থিতিতে আমরা রয়েছি, সেখানে এই ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের কারণে আসলে আমরা কী ধরনের অসুবিধায় পড়তে চলেছি, এবং পাল্টা বাংলাদেশের কিছু করণীয় আছে কিনা? বিষয়টা অতটুকু নয় যতটুকু আমরা প্রেসে দেখতে পাচ্ছি। বিষয়টা হচ্ছে যে এটা একটা ট্রানজিট সুবিধা দিচ্ছিল, যেটা ভারতের উপর দিয়ে বাংলাদেশি পণ্য বিভিন্ন দেশে দিল্লির মাধ্যমে এয়ার ফ্রেট বা সিপেটের মাধ্যমে যাওয়ার বিষয়টা। এখন ওরা ট্রানজিট বাই রোড বা ট্রানজিট বর্ডার দিয়ে যে গুলো যেত, ওই অ্যাকর্ডিং টু যেটা আমি দেখেছি ওদের সার্কুলার, যে ওরা বলেছে ট্রানজিট ফ্যাসিলিটিটা বন্ধ করেছে। তার মধ্যে আমি জেনেছি যে দিল্লি এয়ারপোর্ট ক্রাউডেড, এটা একটা বিষয়। আর ট্রান্সশিপমেন্টের ব্যাপারে কোনো বাধা নিষেধের কথা আমি পড়িনি। আর ট্রানজিট ফ্যাসিলিটিটা আসলে অনেকটা একতরফাই ছিল, কারণ ভারত বাংলাদেশের উপর দিয়ে কোনো ধরনের ট্রানজিট ফ্যাসিলিটি নিয়েছে এরকম ইন ডিটেল কোনো তথ্যাদি আমি পাইনি। কারণ যে চুক্তিটা 2015-তে হয়েছিল, সেই চুক্তি অনুযায়ী কোনো ধরনের ট্রানজিট ফ্যাসিলিটি বাংলাদেশের উপর দিয়ে ওদিকে যায়নি। এটাই হচ্ছে ফ্যাক্ট। এখন মিডিয়া হয়তো কিছুটা ওভার ফোকাস করে ফেলেছে বিষয়টাকে। আমার মনে হয় এটাই একটা মেন ইস্যু আমাদেরকে অ্যাড্রেস করা দরকার। আর ট্রান্সশিপমেন্টের ব্যাপারে আমাদের তো অনেকগুলো ডিসঅ্যাডভান্টেজ সামনে আছে। সেটা হচ্ছে আমাদের প্রায় 6-7 হাজার কোটি টাকা প্রতি বছরে ট্রান্সশিপমেন্ট খরচ বাবদ চলে যায়, যেটা আমরা সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং শ্রীলঙ্কাকে পেমেন্ট করি। তো এই তুলনায় ভারতীয় পোর্ট থেকে যদি আমরা ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটিটা নেই, তাহলে হয়তো আমাদের খরচ অনেক কমে যাবে। এক্ষেত্রে বাংলাদেশ থেকে সরাসরি বিমানে পণ্য তোলার সাথে ভারতে গিয়ে দিল্লি থেকে বিমানে পণ্য তোলার ক্ষেত্রে তফাৎটা কোথায় হচ্ছে? মানে বাংলাদেশ থেকে সরাসরি বিমানে ওঠায় অসুবিধাটা কোথায়? ক্যাপাসিটি আউট অফ ঢাকা অনেক লিমিটেড। যে পরিমাণ দুটো তিনটে কারণের জন্যই আমাদের এয়ার ফ্রেটটা বেশি হয়। একটা হচ্ছে যে সরাসরি কাঁচা মালগুলো আসতে সময় লাগে অনেক বেশি, বিদায় এই প্রোডাকশনে দেরি হয়। অ্যাজ এ রেজাল্ট অনেক স্টক লট হয়ে যায়। বিভিন্ন ধরনের কারণে এই কার্গোগুলো এয়ার ফ্রেট করতে হয়। তো এয়ার ফ্রেট করতে গেলে দিল্লি থেকে আউটওয়ার্ড ফ্লাইটগুলো অনেক বেশি, যেমন ইউরোপিয়ান এয়ারলাইনগুলো ঢাকা থেকে খুব কম আসে, ব্রিটিশ এয়ারওয়েজ আসে না, লুফথানজা আসে না। তো দিল্লি থেকে কিন্তু মেজর সব এয়ারলাইনগুলো ফ্লাই করে। অ্যাজ এ রেজাল্ট দিল্লি আউটওয়ার্ড ফ্যাসিলিটিটা অনেক ভালো, অনেক স্পেস পাওয়া যায়। বাট দিল্লিতে ওই ফ্যাসিলিটিটা আউটওয়ার্ড ফ্লাইটে আছে, কিন্তু হ্যান্ডেলিং ফ্যাসিলিটিটা পর্যাপ্ত পরিমাণ নয়। তো ওইটা একটা ওভারক্রাউড হয়ে গেছে বলে আমি শুনেছি দিল্লির বিভিন্ন চ্যানেল থেকে। মানে এখানে ভারতের তরফ থেকে যে দিল্লিতে বেশি চাপ পড়ছে বলে যে যুক্তিটা দেখানো হচ্ছে, সেটাই আপনি সঠিক বলে মনে করেন, নাকি এর সাথে আসলে বাংলাদেশ ভারতের এই মুহূর্তের যে সম্পর্ক তার খানিকটা সংযোগও থাকতে পারে? আমার মনে হয় বিষয়টা দুটো। একটা হচ্ছে যে যে মালামাল বাংলাদেশ থেকে এক্সপোর্ট হয়ে ভারতে ট্রানজিট হয়ে বিভিন্ন দেশে যাওয়ার কথা, ওখানে কিছু অসাধু ব্যবসায়ী, যেখানে মাঝখানে ওরা জিনিস এদিক ওদিক করতে পারে, ব্র্যান্ড নিয়ে কিছু লিমিটেশন আছে।
তো এটাও একটু তদন্ত করে দেখা দরকার যে ব্র্যান্ডেড মালগুলো চকলেট হয়ে যায়, ওগুলো আবার ট্রানজিটের মাধ্যমে। তো ওখানে কিছু আহ, সমস্যা দিয়ে আছে যেগুলো আমাদেরকে খতিয়ে দেখ। জি, ধন্যবাদ। এই ফাঁকে জনাব ফয়সাল মাহমুদ আপনার কাছে আসতে চাই। সাম্প্রতিক সময়ে বিমস্টেকের শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হলো অনেক অনিশ্চয়তা এবং জল্পনা কল্পনার পর, এবং তার কদিন বাদে আসলে এই ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের সিদ্ধান্তটা ভারত সরকারের তরফ থেকে নেওয়া হলো। এটা কি, যেটা আমরা এতক্ষণ শুনছিলাম, কেবলই দিল্লির বিমানবন্দরে জট লেগে যাওয়ার সমস্যা, নাকি এর বাইরেও আরো কিছু দেখেন আপনি? ধন্যবাদ। যে ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটি যেটা বন্ধ হয়েছে সেটার বিষয়ে কয়েকটা জিনিস একটু ক্লিয়ার করি। এটা 2020 সালের জুনে ভারত বাংলাদেশ চুক্তি করার সময় এটা হয়েছিল। মানে এই জিনিসটা কিন্তু ভারত এই ফ্যাসিলিটিটা এক্সটেন্ড করেছিল কিন্তু কোভিড-19 এর কারণে। কারণ সেই সময় যেটা হয়েছিল যে বাংলাদেশে এসেনশিয়াল অনেক গুডস যেরকম মাস্ক, তারপর মেডিকেল ক্লোথ, হ্যান্ড গ্লাভস এগুলো বানানো হচ্ছিল এবং সেগুলোর ভালো ডিমান্ডও ছিল। তো সেই জিনিসগুলো বিভিন্ন জায়গায় পৌঁছানোর জন্য তখন বাংলাদেশ ভারতের কাছে জিনিসটা চায় এবং ভারত সেই জিনিসটা তাদেরকে সুবিধাটা দেয়। তো এখন আমাদের যেটা যেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে যে লোকাল এয়ারপোর্টের যে কার্গো টার্মিনাল সেটার ক্যাপাসিটি খুবই কম এবং সেখান থেকে আমাদের বাইরে যে সমস্ত ডেস্টিনেশনে যায় সেখানে যায়ও কম। কিন্তু ইন্ডিয়ান দিল্লিতে যেটা আমাদের কিন্তু একটা জিনিস ক্লিয়ার করি যে এই ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটি যেটা বাইরে যেত লাস্ট, এটা আমাদের প্রবলি যে গুডস গুলো যেত তার মেইন ছিল আরএমজি প্রোডাক্টস এবং সেটা মোর দেন 36 কান্ট্রিতে গিয়েছিল দিল্লি এয়ারপোর্ট ইউজ করে। তো এখন দিল্লি এয়ারপোর্টের কার্গো টার্মিনালটা বেশ বড়, এটা প্রায় 130 না 150 একর এরকম জায়গার উপরে এবং সেখান থেকে বোধহয় 67 ডেস্টিনেশনে ডিরেক্ট যায়, ফ্লাইট আছে, মানে কার্গো ফ্লাইট যেটা আর কি। এবং মোর দেন 65টা এয়ার ক্যারিয়ার সেখান থেকে অপারেট করে। সো এটা অনেক বড় একটা অপারেশন। এখন এটা দিল্লি থেকে যে ব্যাখ্যাটা দিয়েছে তারা বলছে যে যে এখানে শুধু এটা শুধুমাত্র এখনকার ঘটনা না, অনেকদিন ধরেই তাদের লোকাল যারা এখান থেকে বাইরে তাদের দেশের এক্সপোর্ট প্রোডাক্ট পাঠায় তারা বলছিল যে এখানে বাংলাদেশের প্রোডাক্টটা আসার কারণে সেখানে মানে কার্গো হ্যান্ডলিং এর যে বিষয়টা হচ্ছে কি যে টু বি অনেস্ট এটা আমাদের বাংলাদেশে বা সাবকন্টিনেন্টের জিনিসটা খুবই মানে এই জিনিসটা প্রিভেইলিং যে আমাদের কার্গো টার্মিনালে হ্যান্ডলিং খুব বেশি সুবিধার না, মানে আমাদের ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর মতো না, এখানে কিছুটা জট লেগে থাকে, কিছু ব্যুরোক্রেসি আছে। তো ওদের দেশে ওরা বলছিল যে ওদের এই এক্সট্রা নিজেদের ক্যাপাসিটিকে ওরা হ্যান্ডেল করতে পারছে না, সো বাইরের এই জিনিসটাকে তারা এইভাবে চাচ্ছিল না। তো এখন টাইমিংটা খুব মুশকিলের কারণটা কি, কারণ আমাদের আপনি যেটা বললেন যে বিমস্টেকের সামিটের পর এবং সেখানে তার আগে চায়না সফরে আমাদের চিফ অ্যাডভাইজার সাহেবের যে কমেন্ট, সেটা ইন্ডিয়া কিছুটা প্রবলেমেটিক ওয়েতে বলে দেখেছে, সেখানে মিডিয়াতে বলছে এবং তাদের সেখান থেকে তারা সেটা কমিউনিকেট করেছে। বাট এখন এই জিনিসটা কিন্তু যেটা ইন্ডিয়ান মিডিয়া তাদের অফিসিয়াল বা ইন্ডিয়ান গভর্নমেন্ট তাদের অফিসিয়াল স্টেটমেন্টে যেটা বলেছে যে তাদের লোকাল এক্সপোর্টাররা তারা সেটা অনেকদিন ধরে দাবি করছিল যে এই ফ্যাসিলিটি যেটা বাংলাদেশকে দেওয়া হয়েছিল 2020 থেকে সেটাকে তুলে নিলেই হয়। কিন্তু এখানে একটা ব্যাপার আছে যে আসলে এই যে ট্রান্সশিপমেন্ট যে ফ্যাসিলিটিটা সেটা কিন্তু তুলে নেওয়ার সময় একটা ট্রানজিশন পিরিয়ড দেয়। এটা এইভাবে যেহেতু চুক্তি হয়েছে, এভাবে হঠাৎ করে তুলে নেওয়াটা কিন্তু আসলে এক ধরনের পলিটিক্যাল মেসেজ দেয় বলে আমার বিশ্বাস। আর আরেকটা জিনিস কি যে আপনার এখানকার একটা এটা কিন্তু ইনিশিয়ালি জিনিসটা এবং এটার সাথে আমাদের মেইন যে ভারত থেকে হয়ে যে আমরা যে নেপাল এবং ভুটানের যে সমস্ত প্রোডাক্ট গুলা যেত সেখানে একটা ব্যাপার আছে, কারণ নেপাল এবং ভুটান হচ্ছে আপনার ল্যান্ডলক কান্ট্রি। ডাব্লিউটিওর আন্ডারে ভুটান এবং নেপাল যদি এই মুহূর্তে ধরেন ইন্ডিয়াকে যদি একটা ডিপ্লোম্যাটিক ভাবে তাদেরকে একটু বিব্রত করতে পারে যে আমাদের, কারণ তাদের এখানে একটা বেনিফিট ছিল বাংলাদেশের প্রোডাক্ট তারা পেত। তো এখানে সব মিলে যেটা আপনি বললেন যে টাইমিংটা সব মিলে একটু কিছু কোশ্চেনের তো উদ্রেক করে ভারতের তরফ থেকে যে বলা হচ্ছে যে নেপাল এবং ভুটানের ক্ষেত্রে প্রভাব পড়বে না, সেটার ব্যাখ্যাটা তাহলে কি? নেপাল এবং ভুটানের ক্ষেত্রে তারা ব্যাপারটা কি তারা দেখেন বাংলাদেশ থেকে জিনিসটা কি হতো, বাংলাদেশ থেকে যে এক্সপোর্ট প্রোডাক্ট বা যেটা আমরা বাইরের কান্ট্রিগুলোতে পাঠাতাম, এখন নেপাল ভুটান কিন্তু আমাদের আরএমজি প্রোডাক্টের ওরকম বায়ার না, তাই না? আমরা কিন্তু বেসিক্যালি জিনিসটা কি করতাম, এটাকে তাদের যে একটা মানে তাদের জিনিসটার একটা নাম আছে, নামটা আমি একটু নামটা সম্ভবত হচ্ছে তারা যেটা বলতে ল্যান্ড কাস্টম স্টেশনস, মানে ল্যান্ড কাস্টম স্টেশনস ইউজ করে আমরা যে বললাম না লাস্ট 36 কান্ট্রিতে আমরা এক্সপোর্ট প্রোডাক্ট পাঠিয়েছিলাম। তো এখন নেপাল আর ভুটান তারা যে তারা তো আমাদের আরএমজি প্রোডাক্টস এভাবে তারা আমাদের কাছ থেকে এভাবে পারচেস করে না, কিন্তু আমাদের অন্যান্য প্রোডাক্ট তারা পারচেস করতো যেটা এই চুক্তির আন্ডারে ব্ল্যাঙ্কেট ভাবে পড়েছিল। তো এখন সেইখানে পার্টিকুলারলি নেপাল আর ভুটান এফেক্টেড হবে না সেটা ইন্ডিয়া বলছে, কিন্তু আমরা তো এই পণ্যটা তাদের এখানে পৌঁছাতে পারছি না। তো সেই ক্ষেত্রে
এখানে একটা অ্যাম্বিগুইটি জায়গা আছে বলে আমার বিশ্বাস। এখানে এখনো তার কোনো মানে পুরোপুরিভাবে ক্লারিফিকেশন কিন্তু পাওয়া যায়নি। এক্ষেত্রে অনেকে প্রশ্ন তুলছেন যে বাংলাদেশের উপর দিয়ে ট্রানজিট সুবিধা সহ অন্যান্য যেসব সুবিধা বিভিন্ন সময় বাংলাদেশ দিয়েছে ভারতকে, সেগুলোর ব্যাপারে বাংলাদেশের আসলে কোনো পদক্ষেপ নেবার আছে কিনা, বা কূটনীতিকভাবে আপনি যেটা বলছিলেন যে একটা চুক্তি থাকলে কোনো কিছু না জানিয়ে হঠাৎ করে বাতিল করাটা আসলে একটা রাজনৈতিক বার্তা দেয়, সেক্ষেত্রে বাংলাদেশের তরফ থেকে পাল্টা কোনো রাজনৈতিক বার্তা দেওয়ার সুযোগ আছে কিনা? সেটা তো আসলে হাইয়েস্ট পলিসি মেকিং লেভেলের ডিসিশন, কারণ এই যে চুক্তিগুলো তো আসলে এক একটা সময় হয়। 2020-এ হয়েছিল এই চুক্তি, বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যে চুক্তিগুলো সেটা বিভিন্ন সময় হয়েছে। তো সেটা আসলে গভর্নমেন্টের ডিসিশনের বিষয়, সেখানে অনেক রকম চিন্তা ভাবনার বিষয় আছে। বাট এগেন এটা হাইয়েস্ট পলিসি মেকিং লেভেলের। সেটা তো সিদ্ধান্ত নেয়ার বিষয়, কিন্তু সুযোগগুলো কি কি আছে আমাদের হাতে? আসলে আমরা এই মুহূর্তে ভারতকে কি কি সুবিধা দিচ্ছি যেগুলো আসলে বাংলাদেশ পুনর্বিবেচনা করতে পারে? ভারতকে কি কি সুবিধা দিচ্ছি? ভারতের সাথে আমাদের বাংলাদেশের যে সমস্ত চুক্তিগুলো ছিল, যেটা গত 15 বছরে হয়েছে, তার মধ্যে অনেকগুলো কিন্তু অসম চুক্তি ছিল, এবং সেটা আমাদের ইন্টারিম গভর্নমেন্ট সেই জিনিসটা খুবই ক্লিয়ার ভাবে বলেছে। যে এই চুক্তিগুলা রিভিউ হচ্ছে, এই চুক্তিগুলা এগেইন কোনটা এক্স্যাক্টলি কিভাবে, কারণ ব্যাপারটা কি, এটা আসলে ধরেন ডিপ্লোম্যাটিক নেগোসিয়েশনে এক ধরনের, আপনি কোন কার্ডটা প্লে করবেন, তারা কোন কার্ডটা প্লে করছে, সেটা আসলে আহ, এক কথায় বলা মুশকিল। আমার ধারণা সেটা হাইয়েস্ট পলিসি মেকিং লেভেলের বিষয়, সেখানে আসলে আমি কতটুকু বলতে পারবো আমার জানা নেই। জি, ধন্যবাদ। ডক্টর সায়ন্ত, আপনার কাছে এ পর্যায়ে আসতে চাই। বাংলাদেশের রাজনীতিতে ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক, রাজনৈতিক দলগুলোর সম্পর্ক সবসময় খুবই আলোচিত, চর্চিত এবং ভোটের রাজনীতিতে প্রভাব রাখার মতো একটা বিষয়। এই মুহূর্তে যে ঘটনাগুলো ঘটছে ভারত এবং বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে কেন্দ্র করে, সেটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন, এবং বিশেষভাবে এই ট্রান্সশিপমেন্ট বাতিলের যে ঘটনাটি, সেটাকে আপনি কিভাবে দেখছেন? জি, আপনাকে ধন্যবাদ। দেখেন, বাংলাদেশ এবং ভারত প্রতিবেশী দুটি রাষ্ট্র এবং আমাদের বৃহৎ প্রতিবেশী ভারত। ফলে বাংলাদেশের বিভিন্ন বিষয়, সেটা ধর্মীয় ইস্যু হোক, বাণিজ্যিক ইস্যু হোক, ল্যান্ড বাউন্ডারি হোক, নানান ইস্যু ভারতের রাজনীতিতে প্রভাব ফেলে। আবার ভারতের ইস্যু বাংলাদেশের রাজনীতিতে প্রভাব ফেলে, এবং ধর্মীয় ইস্যুটাকে কার্ড হিসেবে দুই দেশের নির্বাচনের সময় ব্যবহার করবার একটা প্রবণতা দেখা যায়। কিন্তু এবার যেটা ঘটেছে সেটা একটু ভিন্ন মাত্রার এই সেন্সে যে বাংলাদেশের 16 বছর ধরে একটি ফ্যাসিবাদ সরকার বিনা ভোটে, নির্বাচন ছাড়াই কোনোভাবে অটো এমপি হয়ে অথবা রাতের ভোট করে বা বিনা ভোটে ক্ষমতায় থাকবার জন্য আওয়ামী লীগ যে মরিয়া ছিল, সেই তাদেরকে ক্ষমতায় রাখবার জন্য ইন্ডিয়াও মরিয়া ছিল। ফলে বাংলাদেশে কার্যত তারা তাদের একটা ভৃত্যকে ক্ষমতার মসনদে রেখেছিল, যাতে তাদের চাওয়া মতো সব পূর্ণ করতে পারে, এবং তার বিভিন্ন রকমের প্রতিফলন আমরা দেখেছি। ফলে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার যখন সরকারের পতন হয়, তখনও শেখ হাসিনা পৃথিবীর অন্য কোনো দেশে না গিয়ে তার জন্য নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ভারতকে কিন্তু বেছে নিয়েছে। এবং ভারত এই সময়টায় বাংলাদেশের বিরুদ্ধে তাদের সংবাদ মাধ্যমগুলো এত জঘন্য মিথ্যাচার করেছে, যেটা পৃথিবীর কোনো ইতিহাসে আধুনিককালে আপনি খুঁজে পাবেন না যে এতটা জঘন্য মিথ্যাচার করতে পারে এই যুগে, সেটা করেছে। তারপরে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক নেতাকে অবৈধভাবে আশ্রয় দেওয়া এবং তাদের পক্ষ নিয়ে কথা বলে এগুলি করেছে। ফলে বাংলাদেশ প্রশ্নে ভারতের যে একটা বৈরী মনোভাব তারা দেখাচ্ছে, এটা স্পষ্ট। সেই প্রেক্ষাপটে যখন আমাদের এই ট্রান্সশিপমেন্ট বাতিল হয়, যেটা আলোচনায় আমাদের প্রেস মিনিস্টার সাহেবকে আপনি জিজ্ঞেস করেছিলেন, এবং তিনি বলছিলেন যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হলে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত হয় এবং সিদ্ধান্ত বদল হয়। তারা বাংলাদেশের সঙ্গে এরকম একটা ট্রান্সশিপমেন্ট চলছে, সেখানটা নিয়ে একটা চিঠি দেওয়া, আলোচনা বা একটা সময় দিয়ে বন্ধ করা, সেরকম কিছুই না করে বিমস্টেক সম্মেলনের পরে হঠাৎ করে বন্ধ করলো, সেটি যে একটি রাজনৈতিক বার্তা, এইটা বুঝতে কারো অসুবিধা হওয়ার কথা না। এখন বাংলাদেশ কি করতে পারে সেটি না, বাংলাদেশ ভারতের সঙ্গে বৈরিতা চায়নি। কিন্তু যদি বৈরিতা বাড়ানোটাই উদ্দেশ্য হয়, তাহলে নরেন্দ্র মোদী কেন বৈঠক করলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে? না, বৈরিতা সেটা একটা কৌশল। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের
ইন্টারন্যাশনালি তার হাইট, তার ইমেজ এমন জায়গায় যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তিনি অসৌজন্যমূলক আচরণ করে অথবা তার সঙ্গে ম্যাচ করে না এরকম কোনো আচরণ প্রকাশ করে তিনি প্রশ্নের মুখে পড়বেন না। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে বাংলাদেশে তো আমাদের কাছে তিনি অত্যন্ত গ্রহণযোগ্য মানুষ বটেই, সারা পৃথিবীতে ওয়ার্ল্ড লিডার যারা তাদের কাছে বিমস্টেকে আপনি ওই সম্মেলনটা যদি একটু রিভিউ আপনি মনে আনার চেষ্টা করেন, দেখবেন যে ওইখানে কিন্তু কেন্দ্রবিন্দুতে ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন। তার সঙ্গে সবাই দেখা করবার জন্য, কথা বলবার জন্য যে উচ্ছলতা প্রকাশ করে, এটা খুব কম ওয়ার্ল্ড লিডারের বেলায় হয়। এমনকি জাতিসংঘের অধিবেশনের সময় ডক্টর মোহাম্মদ ইউনূস যখন গেলেন, তার সঙ্গে ইন্টারন্যাশনাল বিভিন্ন রিনাউন্ড লিডাররা যেভাবে আগ্রহ নিয়ে কথা বলতে এসছেন, সেটাও কিন্তু নজিরবিহীন। ফলে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক, আচরণ কোনো কিছুতে এমন কোনো বৈরী মনোভাব প্রকাশ করবে না নরেন্দ্র মোদী, এটা খুব স্বাভাবিক ঘটনা। কিন্তু এটার সাথে বাংলাদেশকে চাপে ফেলবার জন্য সিদ্ধান্ত তারা নিচ্ছে। তো কিন্তু এটার সাথে প্রধান উপদেষ্টার চীন সফরের যে সময়ে তার কোনো যোগাযোগ আছে কি? ভারত সেটা থাকতে পারে, কারণ হচ্ছে চীন আর ভারত দুটি চিরবৈরী দেশ। এইখানেও অন্যরকম একটা খেলা আছে। দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে ধারণা করা হয় তিনি আমেরিকাপন্থী লোক। আমেরিকার সঙ্গে চায়নার কিন্তু একটা বৈরিতা আছে। সেই অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনূস আবার চায়না গেলেন, চায়নার সঙ্গে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক প্রকাশ পেল এবং আমাদের তিস্তা নিয়ে বা সেভেন সিস্টার্স নিয়ে তিনি যে ন্যায়সঙ্গত বক্তব্যটা দিলেন, সেটিকেও ভারত ভিন্ন ব্যাখ্যা দিয়ে তাদের সংবাদ মাধ্যম তাদের জনগণকে খেপিয়ে তোলবার চেষ্টা করেছে। কিন্তু তার প্রেক্ষাপটে বিমস্টেক এবং চায়নার পরপরই যখন আমাদের এই ট্রান্সশিপমেন্টটা এরকম হঠাৎ করে বন্ধ করে, ডেফিনেটলি সেটার ভেতরগত বিষয় যাই হোক, এটা প্রকাশ্য জনমনে একটা বার্তা দেয় যে ইন্ডিয়া বাংলাদেশের বর্তমান সরকারের অবস্থানকে কিংবা শেখ হাসিনার পতনকে সহজভাবে নিতে না পারবার যে প্রেক্ষাপট, সেটাকে তুলে ধরে। এখন ধরেন বাংলাদেশ, ধরেন আজকেই ভারতের বেশ কিছু পণ্য বাংলাদেশে যেটা আমদানি করতো সেখানে নিষেধাজ্ঞা দিয়েছে। এখানেও সরকার যতই বিবেচনা করে দেখ যে আমি কম দামে অন্য সোর্স থেকে যদি পাই, সেটা ভারত থেকে আমি বেশি দামে আমদানি করব না, কিংবা আমাদেরকে কোনো একটা বিশেষ দেশের কাছে আমদানি নির্ভর হয়ে জিম্মি না থেকে আমার আন্তর্জাতিকভাবে বিভিন্ন বাজার খুলতে হবে, যাতে এক জায়গায় ক্রাইসিস হলে আরেক জায়গা থেকে আনতে পারি। এটা কিন্তু খুবই ন্যায়সঙ্গত বিষয়। কিন্তু যেহেতু ওই ট্রান্সশিপমেন্ট বাতিলের পরে বাংলাদেশ আজকেই ভারতের বেশ কিছু পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে, বাংলাদেশ যে ব্যাখ্যাই দেখ, অনেকের কাছে কিন্তু এই মেসেজটাই যাবে যে বাংলাদেশও ভারতকে একটা বার্তা দিল। এখন ভারত এবং বাংলাদেশ প্রতিবেশী দেশ হিসেবে আত্মমর্যাদা এবং নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাংলাদেশ কিন্তু চায়। কারণ ভারত যদি তাদের অতীতের চরিত্র প্রকাশ করতে গিয়ে দাদাগিরি ফলায়, সেটি বর্তমান বাংলাদেশ মেনে নেওয়ার মতো অবস্থায় নেই, এটা তাদেরকে বুঝতে হবে। অনেক ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে, দর্শক একটু পরে ফিরে আসছি, আশা করি সাথে থাকবেন। দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাগ। ফিরে আসবো ডক্টর সর্দার আপনার কাছে। যেটা জানতে চাচ্ছিলাম যে বাংলাদেশের পাল্টা ব্যবস্থার কথা খানিকটা বলছিলেন ডক্টর সায়ন্ত, যেখানে স্থলবন্দর দিয়ে সুতা সহ আরো কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেয়া হচ্ছে। সেক্ষেত্রে আসলে বাংলাদেশের উপর প্রভাবটা কি পড়বে এবং ভারতের উপর কি প্রভাব পড়বে? আমাদের তো সব থেকে বড় যে অ্যাডভান্টেজটা আছে যে প্রায় ৩,৫০০ খানা ইনল্যান্ড ভেসেল বাংলাদেশের আছে, সে তুলনায় ভারতের কোনো ইনল্যান্ড ভেসেল নেই বললেই চলে। তো আমরা পুরো ভারতের সাথে যে ১৬-১৭ বিলিয়ন ডলারের ট্রেড, এই পুরো গুডসটা বিভিন্ন জায়গা থেকে কলকাতা হলদিয়া এনে আমাদের জাহাজে করে যদি আমরা আনি, সময় এবং খরচ দুটোই বেঁচে যায় এক। আর এই জাহাজগুলোকে আমরা ইউজ করে বিপুল পরিমাণ আমরা বৈদেশিক মুদ্রা অর্জন বা সাশ্রয় করতে পারি। তো আমাদের যেটা সব থেকে বড় করণীয়, সেটা হচ্ছে প্রবলেমটা সলিউশনটা ইনফ্যাক্ট যদি আমরা দেখতে চাই আমাদের ফেভারে নিতে পারি আমরা চাইলে। রাজনৈতিক বিষয়টা একটু সরিয়ে রাখছি,
অ্যাজ এ ম্যারিটাইম নেশন আমাদের বাংলাদেশের সিচুয়েশন কিন্তু ভারতের তুলনায় অনেক অনেক ভালো। আমাদের এই পুরো ট্রেডটাকে বাই রিভার রুট এবং সি রুটে করাটা আমাদের জন্য অনেক ভালো, এবং এতে করে পানগাঁও বন্দর বা আশপাশে ঢাকার পোর্টগুলোকে অনেক ভালোভাবে চালু করা যায়। তো ওই দিকে একটা নজর দেওয়া। দ্বিতীয়ত ট্রানজিটের ব্যাপারটা, বাংলাদেশি জাহাজ যদি ভারতের পণ্য বাংলাদেশের উপর দিয়ে ক্যারি করে নর্থ ইস্টে ডেলিভারি করে, যেটা ট্রানজিট বন্ধ বা খুলে দেওয়ার বিষয়, তাতে করে নিরাপত্তা দিকেও একটা ভালো দিক থাকে। সাথে সাথে আমাদের অনেক ফরেন কারেন্সি বা ইন্ডিয়ান রুপি কামানোর সুযোগ থাকে। একসময় বাংলাদেশ ব্যাংকের কাছে একটা কথা এসেছিল যে ইন্ডিয়ার ইচ্ছে যে রুপিতে ট্রেড হোক। তো রুপিতে ট্রেড হতে হলে বাংলাদেশকে তো রুপি ইনকাম করতে হবে। এখন ইনকাম করার উপায় ছিল অনেকগুলো, এটা দেখা দরকার। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হয়তো আমরা একটা জিনিস নজর দিচ্ছি না, সেটা হচ্ছে মেরিটাইম ট্রান্সপোর্ট ইজ মাদার অফ অল বিজনেস, এবং ওয়ার্ল্ড ব্যাংক এই ব্যাপারেও অনেকটা সহায়তা দিয়েছে। বা ভারতের নিজস্ব চেষ্টা অনেক বেশি যে রিভার রুট এবং সি রুটটাকে ইউজ করে ট্রেডটা করা। তো রোড রোড লিমিটেশন আছে, ওয়েট রেস্ট্রিকশন আছে। তো এইসব দিক দিয়ে তুলনা করলে আমাদের মনে হয় ৩,৫০০ ইনল্যান্ড ভ্যাসেলকে আমরা কাজে লাগিয়ে আমরা অ্যাটলিস্ট $৪-৫ বিলিয়ন তো আমাদের নিজস্ব এর থেকে কামাই করতে পারি, যে টাকাটা আমরা রুপিতে ট্রেড করার জন্য। তো এটা নিয়ে একটু আলোচনা করা দরকার ট্রেড বোর্ডের সাথে এবং রাজনৈতিকবিদদের সাথে আলোচনা করে এটা একটা সমাধান করে আমাদের পক্ষে আনা যায়। আহ, যে বিষয়টা আমরা বলছি যে এটা রাজনৈতিক কারণ হতে পারে, হ্যাঁ সেটা একদিকে রেখে দিই, কিন্তু মাঝখানে যে ব্যবসা বাণিজ্য এবং এই নিত্য প্রয়োজনীয় জিনিস আসার যে সুযোগ তৈরি করা দরকার, এ ব্যাপারে কোনো সন্দেহ রাখা উচিত নয়। এটা আমাদের পক্ষেই এই জিনিসটাকে আলোচনার মধ্যে কিছু ছাড় দেওয়া, কিছু লাভ নেওয়া, এটা তো দুপক্ষের জন্যই ভালো হওয়া উচিত বলে এক্ষেত্রে আমি মনে করি। এক্ষেত্রে কলকাতা বা তার আশেপাশের নদী বা সমুদ্র বন্দরগুলোর যে অবকাঠামো বা ঢাকা বা অন্যান্য যেসব জায়গায় পণ্যগুলো যাবার কথা, সেখানে যে অবকাঠামো সেটা কি এই মুহূর্তে যথেষ্ট? আর যদি না হয়ে থাকে তাহলে সেটা গড়ে তুলতেও তো একটা সময়ের প্রয়োজন, সেটাই বা আমরা পাচ্ছি কোথায়? অবকাঠামো দিয়ে কোনো ঘাটতি নেই, শুধু আমরা ভাবতে চাচ্ছি না। আমরা যে ভাবতে চাচ্ছি না, যেটা আছে এটা এখন ৩-৪০০ জাহাজ তো ভারত থেকে প্রতি মাসে আসছে বাংলাদেশে অনেক পণ্য নিয়ে। এখন অবকাঠামো বলতে কলকাতা বন্দর, হলদিয়া বন্দর, পারাদ্বীপ, ভাইজাগ, অনেকগুলো বন্দর ইনল্যান্ড ওয়াটারের মধ্যে আছে। বিআইডব্লিউটিসি একটা প্রতিষ্ঠান, যাদের এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের কিছু পদক্ষেপ নেওয়া উচিত, প্রাইভেট সেক্টরের পদক্ষেপ। আমার মনে হয় পরিকাঠামো নিয়ে কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না। এবং পানগাঁও বন্দর, ওখানে আরো দুই একটা বন্দর ঢাকার চারপাশে। একটা জিনিস আমাদের ভাবা উচিত যে যত ইম্পোর্ট গুডস আসে, ৩৫ লক্ষ কন্টেনার এবং ১২ কোটি টন পণ্য চিটাগং পোর্ট গত বছর হ্যান্ডেল করেছিল। এখন চিটাগং পোর্ট সবসময় একটা কনজেশনের মধ্যে থাকে। এখন ভারতের যে ইম্পোর্টগুলো আসে, এগুলো বিভিন্ন জায়গা থেকে চলে যায় পশ্চিমে মুন্দারা বন্দরে, সেখান থেকে এক জাহাজে করে চলে যায় সিঙ্গাপুর পোর্ট কেলাং মালয়েশিয়াতে, আর এক জাহাজে করে চিটাগং আসে, তারপরে আবার ঢাকায় আনা হয়। এর পরিবর্তিত একটা ব্যবস্থা তো খুব সহজ, সেটা হচ্ছে সবগুলো গুডস যতটুকু পাড়ি দিয়ে ওই মুন্দারা বন্দরে যায়, তার থেকে কম রাস্তা দিয়ে আমরা কলকাতা হলদিয়া আসতে পারি, তার থেকে কম খরচ আনতে পারি। এবং কলকাতা আর হলদিয়া আসার মানে হচ্ছে ইমিডিয়েটলি দুদিনের মধ্যে মালটা ঢাকায় পৌঁছে যেতে পারে। এটা আসলে একটা প্রচেষ্টা নেওয়া উচিত রাষ্ট্রীয়ভাবে। এই ব্যবসা বাণিজ্যের মাধ্যমেই এই জিনিসগুলোকে, রাজনৈতিক সমস্যাগুলোকে হয়তো আরো সহজে করা যাবে, সমাধান করা সম্ভব। এবং একটু মানসিকতা আমাদের দেখানো উচিত যে আমরা এইভাবে কিভাবে সম্পর্ক উন্নতি করতে পারি। একটা দিক তো স্পষ্ট যে ট্রানজিট ফ্যাসিলিটি যদি আমরা আমাদের জাহাজে, আমাদের ট্রাকে, আমাদের ব্যবস্থায় ক্যারি করি ভারতের এক অংশ থেকে আর অংশে,
আমরা প্রথমত ফরেন কারেন্সি ইনকাম করতে পারি, প্লাস সিকিউরিটি ব্যাপারটা আমাদের মধ্যে থাকে। ভারতের কিন্তু ওই ইনফ্রাস্ট্রাকচার নেই, ওদের ওই জাহাজ নেই, ওদের ওই ব্যবস্থা নেই। তা আমাদের এখানে একটা বড় সুযোগ আছে, এবং এই সুযোগের মাধ্যমে আমরা হয়তো অনেক সম্পর্কের অনেক উন্নয়ন ঘটাতে পারি। জি, অনেক ধন্যবাদ ডক্টর মোহাম্মদ এ সর্দার আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবারে জনাব ফয়সাল মাহমুদ, আপনার কাছে আসতে চাই। ভারত এবং বাংলাদেশের সম্পর্কের মধ্যে সেই গণমাধ্যমের প্রচার প্রচারণার সমস্যা তো রয়েছে, যেটার কথা খানিকক্ষণ আগে ডক্টর সায়ন্ত বলছিলেন, কিন্তু এর পাশাপাশি আরও অনেকগুলো সমস্যা, তার মধ্যে ট্যুরিস্ট ভিসা সহ অন্যান্য ভিসা না দেয়া যেমন রয়েছে, এছাড়াও দ্বিপাক্ষিক আরও অনেক বিষয়ই হয়তো আমরা এমন একটা জায়গায় রয়েছে সেখানে এক ধরনের অচলাবস্থা তৈরি হয়ে রয়েছে। বিভিন্ন সময় ভারতের সেনাপ্রধানকে আমরা কথা বলতে শুনি, যেখানে তিনি মাঝে মাঝে বলেন যে বাংলাদেশে নির্বাচিত সরকার আসলে হয়তো দুদেশের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হবে, কিন্তু সামরিক বাহিনীর সাথে সামরিক বাহিনীর সম্পর্ক স্বাভাবিক আছে। এই যে বিষয়গুলো বিভিন্ন পর্যায় থেকে আমরা শুনছি, এখানে আসলে ইতিবাচক পরিবর্তনের কোনো আভাস আপনি দেখেন কিনা, এবং সেক্ষেত্রে আসলে বাংলাদেশের তরফ থেকে কি করা হচ্ছে? এই প্রশ্নটা জবাব দেওয়ার আগে আমি একটা জিনিস একটু ক্লিয়ার করি। আমাদের ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটি যেটা, সেটা যদি আমি একটু জাস্ট সংখ্যায় বলি, আমাদের 2024 জানুয়ারি থেকে 2025 মার্চ পর্যন্ত $462 মিলিয়ন প্রোডাক্ট আমরা ইন্ডিয়ার এই ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটি ইউজ করে আমরা 34টা দেশে পাঠিয়েছি। তার মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে রেডিমেড গার্মেন্টস প্রোডাক্টস, এবং এটা কিন্তু এসেনশিয়ালি এয়ার ফ্রেট। ওই কারণে যে বললাম যে দিল্লির যে এয়ারপোর্ট, সেখানে ইনফ্যাক্ট ওরা একটা স্পেশাল আলাদা করে বাংলাদেশের এই জিনিসটা 2020 শুরু করার পরই তারা একটা পার্টিকুলারলি ট্রান্সশিপমেন্ট এক্সিলেন্স সেন্টার, টিইসি বলে, এটা স্টার্ট করেছিল। এটা স্টার্ট করে, এটা কিন্তু বাংলাদেশের গুডস না, শুধু অন্যান্য অনেক জায়গা থেকে ইন্ডিয়ার এই দিল্লি এয়ারপোর্টটাকে ইউজ করে তারা এটা করছিল, এবং এটা এসেনশিয়াল একটা ইনফ্রাস্ট্রাকচার দাঁড়িয়ে গিয়েছিল। কারণ এটা আলটিমেটলি ট্রান্সশিপমেন্ট একটা কমার্শিয়াল এগ্রিমেন্ট, আমরা তো ফি দিচ্ছি, এটা তাদের জন্য বেনিফিশিয়াল ছিল। সো এটা তারা এই জিনিসটা তুলে দিয়েছে তারা। বাট এগেইন এটা কিন্তু মানে রিনেগোসিয়েশনের স্কোপও আছে, কারণ এখন ব্যাপারটা কি যে আপনি যদি ট্রাম্পের এই ট্যারিফ ওয়ার যেটা সারা দুনিয়াতে, এটা কিন্তু ইনডিসক্রিমিনেটলি দুনিয়ার সবাইকে হিট করেছে, ইন্ডিয়াকে হিট করেছে, এবং সেখানে এখন আসলে ওই যে বলে না যে কোনো ডিলই এখন আসলে নেগোশিয়েট করার স্কোপ আছে বলে আমার বিশ্বাস। এখন আপনি শান্ত ভাই একটা কথা বলেছিল যে বাংলাদেশ আজকে যেরকম স্পেশালি ইন্ডিয়া থেকে কটন ইম্পোর্ট করার ক্ষেত্রে কিছু বন্ধ করেছে, এবং এটা নিয়ে কিন্তু ইন্ডিয়া মিডিয়া এবং আজকে আমার সাথে কয়েকজন যোগাযোগও করেছিল, এই জিনিসটা নিয়ে তারা কোশ্চেন করছে যেটা কি টিট ফর ট্যাট হয়ে যাচ্ছে নাকি। তো এখানে আসলে ব্যাপারটা কি যে এরকম এই সময়ে এরকম টাইমিং গুলা যেগুলো এখন হয়তো ওভারটলি যে স্টেটমেন্টের মাধ্যমে জিনিসগুলো করা হচ্ছে, এটা বলা হচ্ছে যে এই পারপাজে করা হচ্ছে, কমার্শিয়াল পারপাজে, কিন্তু এটা আসলে অনেকে পলিটিক্যাল মেসেজ হিসেবে দেখছে। এখন ইন্ডিয়ার মিডিয়া, আপনি যে কোশ্চেনটা করলেন যে ইন্ডিয়ার মিডিয়া বা ইন জেনারেল ইন্ডিয়ার যে আমাদের প্রতি যে এখন যে মনোভাব, সেটা আমাদের হ্যাঁ এক ধরনের ডক্টর ইউনূসের সাথে নরেন্দ্র মোদীর যে মিটিং বিমস্টেকে হয়েছিল, তারপর ধারণা করা হয়েছিল যে এই সম্পর্কটা শীতলতা যেটা থয়িং দ্য আইস যেটা বলে, যেটা আসলে ভেঙে আমাদের বেটার সম্পর্ক থেকে যাবে। তো এটা হয়তো যাচ্ছে, কারণ এখন এই যে আমাদের ট্রাম্পের ট্যারিফ ওয়ারটা আসলে দুনিয়ার অনেক কিছুই মানে চেঞ্জ করে দিচ্ছে। এখন হয়তো কে কোন দিকে কার সাথে কমার্শিয়াল ইন্টারেস্টে চুক্তি করবে, কি করবে, সেটা নিয়ে এখনো সবাই চিন্তা ভাবনা করছে। যেমন আমাদের বাংলাদেশে কিন্তু আমরা এখন একসময় ইন্ডিয়ার দিকে আমরা যে সমস্ত পণ্যের জন্য কমপ্লিটলি নির্ভরশীল হয়েছিলাম, আমরা অল্টারনেটিভ রুটের কথা চিন্তা করছি, আমরা অন্যান্য অ্যাভিনিউ ওপেন করছি। তো সেইখানে ইন্ডিয়া যেমন তাদের কাছ থেকে আমরা যে প্রোডাক্ট গুলো নিতাম, সেই প্রোডাক্ট গুলো যদি আমরা নেওয়া বন্ধ করে দিই, যেমন কটন ইম্পোর্ট, আমরা কিন্তু অলরেডি ইউএস এর কাছ থেকে, কারণ নেগোসিয়েশন ডিল যেটা ট্রাম্পের রেসিপ্রোকাল ট্যারিফ, সেটা আসলে ইউএস থেকে ইম্পোর্ট না বৃদ্ধি করলে তাদের সেখানে আমরা বেনিফিট পাওয়ার স্কোপ নাই, আমাদের ঝামেলা প্রপোজ। আমরা কিন্তু অলরেডি ইউএস থেকে কিছু কটন নিব বলে বলছি, আমাদের অ্যাটলিস্ট $1.5 বিলিয়ন ইনক্রিজ করবো ইউএস থেকে। সো এখানে যদি ইনক্রিজ করে আমাদের অটোমেটিক্যালি ইন্ডিয়া থেকে কম পড়বে। সো এই সম্পর্ক মানে এই ইকুয়েশন গুলো আসলে ইন্ডিয়া একরকম ভাবে তো দেখছে, এবং তাদের বাংলাদেশের কি মেসেজ তারা দিতে চাচ্ছে, আমরাও কি দিতে চাচ্ছি, সেটা আসলে এখনো পুরোপুরি কোনো কিছু কনক্লুডেতে বলা যাবে না। এক্ষেত্রে কনসুলার সার্ভিস যেখানে ভিসা দেওয়ার প্রশ্ন আসে, সে ব্যাপারে ভারতের অবস্থানটা কি? তারা আসলে কি কোনো ব্যাখ্যা দিচ্ছেন কেন এতদিন ধরে তারা বন্ধ করে রেখেছেন? এটা একটা ব্যাখ্যা ঠিক অফিসিয়াল চ্যানেলে না, আনঅফিসিয়াল চ্যানেল যেটা তারা বলেছে সেটা হচ্ছে যে আমাকে প্রথমে অনেক আগে বলেছিল যেটা মার্চ মাসে এই ভিসা সার্ভিসটা খুলে যাবে, কনসুলার সার্ভিস যেটা। তারপর তারা বলছিল, কারণ আমাদের আপনার খেয়াল আছে কিনা জানি না, অগাস্ট মাসে সরকার পতনের, আওয়ামী লীগ গভর্নমেন্টের পতনের পরে ওই যমুনা ফিউচার পার্কে একটা ইনসিডেন্ট ঘটেছিল, যেখানে তারা এটাকে একটা এসকেলেশন হিসেবে ধরেছিল। যেহেতু একটা এসকেলেশন, সেটাতে অটোমেটিক প্রোটোকলে তারা তখন ভিসা সেন্টারটা বন্ধ করে দিয়েছিল একটা সার্টেন পিরিয়ডের জন্য। তো কুলিং অফ পিরিয়ডটা
একটা ডেডলাইন ছিল, তো লাস্ট ডেডলাইনটা মার্চে ছিল। তারপর এরপরে জিনিসটা তারা ঠিক মতো আসলে কেন খুলছে না সেটা জানি না, তবে মেডিকেল ভিসা কিছু ওপেন হয়েছে। তো তারা এখনো কনসুলার সার্ভিস ওপেন করার ব্যাপারে কিছু কংক্রিট কিছু জানায়নি, বাট এগেইন ওই যে কুলিং অফ পিরিয়ডটা তারা মানে এসকেলেশনের পরে যেটা থাকে সেটা শেষ হয়ে গেছে। তারা এখন কোন সময় খুলবে সেটা জানায়নি, বাট হোপফুলি সামনে হয়তো খুলবে তাড়াতাড়ি। বাংলাদেশ সরকারের তরফ থেকে কি কিছু বলা হচ্ছে এই ব্যাপারে ভারত সরকারকে? এই বিষয়ে অফিসিয়ালি কিছু বলা হয়েছে কিনা সেটা আমার এই মুহূর্তে মানে হাইয়েস্ট পলিসি মেকিং লেভেলে বোধহয় সম্ভবত বলা হয়নি, এমনি আমরা রেগুলার বেসিসেই বলছি। জি, অনেক ধন্যবাদ। ডক্টর সায়ন্ত, আপনার কাছে ফিরে আসি। এই যে বাংলাদেশের রাজনীতির অভ্যন্তরীণ ব্যাপারে ভারতের এর আগে নাক গলানোর সূত্র ধরেই তো ভারত বিরোধী রাজনীতির ব্যাপারগুলো সামনে এসেছে। সেখানে কি ভারতের তরফ থেকে নিজেদের অবস্থান পুনর্মূল্যায়নের কোনো আভাস আপনি দেখেন কিনা, এবং যদি তারা না করে নিজেদের অবস্থান পরিবর্তন, সেক্ষেত্রে আগামীতে বাংলাদেশের রাজনীতিতে এই ভারত বিরোধী কার্ডের ব্যাপারটা কি দাঁড়াবে? ভারতের আচরণে এখনো পর্যন্ত পুনর্মূল্যায়নের তেমন কোনো নজির দেখা যাচ্ছে না। তবে আপনি কূটনীতি বলেন, বাণিজ্য বলেন, রাজনীতি বলেন, ইন্ডিয়া বাংলাদেশ হোক বা অন্য দেশের সঙ্গে হোক, এটা উইন উইন একটা বিষয়। প্রত্যেকেই চায় সে উইন করবে। বাংলাদেশ চাবে যে রাজনৈতিকভাবে হোক, বাণিজ্যিকভাবে হোক, কূটনৈতিকভাবে হোক, আমাদের উইন করতে হবে, সেই চেষ্টাটা রাখা। ভারতও চাবে তারা উইন করতে হবে, এবং এই উইন উইনের প্রতিযোগিতার মধ্যে সম্মানজনক একটা সমঝোতায় আসতে হয়। এতদিন ধরে বাংলাদেশকে তারা ওই যে বললাম একটা ভৃত্যকে ক্ষমতায় রেখে গোটা দেশটাকে ভৃত্যের মতো ব্যবহার করতে চেয়েছে। তারা বাংলাদেশকে বন্ধু ভাবেনি, বাংলাদেশের মানুষের সঙ্গে সম্পর্ক গড়তে চায়নি, তারা গড়তে চেয়েছে বিশেষ একটা রাজনৈতিক লুটেরা গোষ্ঠীর সঙ্গে, ফ্যাসিবাদ গোষ্ঠীর সঙ্গে। ফলে বাংলাদেশের গণতন্ত্রকামী, মানবাধিকারের পক্ষের, বাক স্বাধীনতার পক্ষের আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী যে ব্যাপক জনগোষ্ঠী, তাদের রাগটা গিয়ে শুধু আওয়ামী লীগের উপরে পড়েনি, ভারতের উপরে পড়েছে। কারণ ভারত বাংলাদেশে ওই ফ্যাসিবাদকে জিইয়ে রাখতে প্রত্যক্ষ ভূমিকা রেখেছে, এবং বিভিন্ন ক্ষেত্রে ভারতের এমন কোনো ভূমিকা আমরা লক্ষ্য করিনি যেটা দেশ হিসেবে সার্বভৌমত্ব এবং আত্মমর্যাদার বিবেচনায় আমাদের প্রতি তারা ভালো কোনো আচরণ করেছে। বরং ভারতের কিছু কিছু বিষয়ে এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের তরফ থেকে আগ বাড়িয়ে আবেদন করবার প্রয়োজনই নেই। আপনি দেখেন, ওরা আমাদের গরু রপ্তানি বাংলাদেশে যখন একটু রেস্ট্রিক্টেড করলো, বাংলাদেশে গরুর উৎপাদন বেড়ে গেছে, গরু পালন কেন্দ্রিক যে অর্থনীতি সেটা চাঙ্গা হয়েছে। আমাদের কোরবানি কি বন্ধ থেকেছে? আমাদের এখানে কি গরুর মাংসের যে পুষ্টি সেটা কমেছে? কমেনি। পেঁয়াজ আমদানি ওরা বন্ধ করে, রপ্তানি বন্ধ করে দিল। আমাদের এখানে কি এই যে রোজার মাস গেল, পেঁয়াজের দাম বাড়তে দেখেছেন, বা কোনো সংকট তৈরি হয়েছে? আমাদের একদিকে আমদানি বাড়ে, অন্যদিকে বিকল্প বিভিন্ন জায়গা থেকে যে সোর্স আছে আমাদের আমদানি করবার, সেই সোর্সগুলো চালু হয়। আমাদের এখানে করোনার সময় এই দেশের চিকিৎসকরা এই দেশের হসপিটালে চিকিৎসা দিয়ে দেশের মানুষকে কি সুস্থ রাখবার চেষ্টা করেনি মেডিকেল সেক্টরে? ইন্ডিয়া যত অব্যবস্থাপনা ছিল সেই তুলনায় বাংলাদেশের অব্যবস্থাপনা ওরকম বেশি কিছু ছিল না এত সংকটের পরেও। সুতরাং চিকিৎসা ব্যবস্থায়ও যদি ভারতে আমাদের রোগী যাওয়া বন্ধ হয় এইসব রেস্ট্রিকশনের কারণে, আমাদের এখানে মেডিকেল সেক্টর ডেভেলপ করবে। এইরকম প্রত্যেকটা, আমাদের নদী নিয়ে তারা শাসন করছে, আমাদের বর্ডার কিলিং নিয়ে তাদের আমাদের শাসন শোষণ করছে, আমাদের সমুদ্র সীমানা নিয়ে তারা আমাদের শাসন শোষণ করছে প্রত্যেকটা সেক্টরে। এমনকি আমার দেশের টেলিভিশন চ্যানেলগুলি নানান রকমের রেস্ট্রিকশন দিয়ে নানান রকমের শর্তের বেড়াজালে আটকে রাখছে, ভারতে দেখাই যাবে না। অথচ তাদের চ্যানেল আমাদের এইখানে দেখতে দেখতে এমন হচ্ছে আমাদের শিশুরা হিন্দি বলা শিখছে টিভি দেখে দেখে। আমার তো মনে হয় বাংলাদেশের আরও বেশি প্রো বাংলাদেশি হওয়া উচিত, আরও বেশি দেশপ্রেমিক জেনারেশন তৈরি হবে তাতে। ফলে ভারতের কাছে ধর্ণা না দিয়ে আমাদের আত্মমর্যাদা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখবার যে প্রক্রিয়া, যে প্র্যাকটিস শুরু হয়েছে পরিবর্তিত বাংলাদেশে, এটা অক্ষুণ্ণ রাখা উচিত। ভারত তার সাথেই ন্যায্যতার প্রশ্নে আসবে তার অর্থনীতিকে বাঁচাতে,
তার প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় তার প্রয়োজনও রাখতে হবে। আজকে কলকাতার দিকে তাকান, তাদের ব্যবসা বাণিজ্যের কী অবস্থা, ভারতের ট্যুরিজমের দিকে তাকান, এর প্রভাব তারা বুঝতে পারবে। তাদের ইন্টারনাল রাজনীতির হিসাব নিকাশ আছে হয়তো, যে পশ্চিমবঙ্গে মমতাকে একটা শিক্ষা দিতে চায় কেন্দ্রীয় বিজেপি সরকার, নানান ইকুয়েশনে, তাদের ইকুয়েশনে তারা তাদেরকে ফেলছে। বাংলাদেশের বিচলিত হবার আমি কোনো কারণ দেখি না, বরং নতুন যে প্র্যাকটিস, নতুন পরিবর্তিত বাংলাদেশে শুরু হয়েছে, যে স্লোগান উঠেছে, সার্বভৌমত্ব, আত্মমর্যাদা অক্ষুণ্ণ রেখে যারা আমাদের সঙ্গে সম্পর্কের হাত বাড়াবে, বন্ধুত্বের হাত বাড়াবে, আমরাও বন্ধুত্বের হাত বাড়াবো। আর কেউ যদি অতীতের মতো দাদাগিরি ফলাতে আসে, একচাটিয়াভাবে শুধু নেবে, আমাদের কিছুই দেবে না, সেই মনোভাব নিয়ে আসে, তাহলে সেই রকম বন্ধু বাংলাদেশ আর চায় না। আমার মনে হয় বাংলাদেশের অবস্থানে বাংলাদেশে ঘুরে ফিরে হয়, সেটা হচ্ছে যে বাংলাদেশে কেউ ক্ষমতায় আসতে চাইলে তারা ভারতের সাথে হাত মিলিয়ে তাদের আশীর্বাদ নিয়ে ক্ষমতায় আসেন, এবং এই অভিযোগ পাল্টাপাল্টিভাবে বিএনপি, আওয়ামী লীগ পরস্পরের দিকে করেছে বিভিন্ন সময়। আজকের বাস্তবতায় রাজনৈতিক দলগুলোর এই ভারতের সাথে হাত মেলানো বা তাদের আশীর্বাদ নিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করার সম্ভাবনা কতটুকু? একদমই নেই। বাংলাদেশ যেহেতু আয়তনের দিক থেকে খুব বড় দেশ না, কিন্তু জনসংখ্যার বিবেচনায় বাংলাদেশ একটা বড় দেশ। এইখানে পোটেনশিয়ালিটি অনেক। আমাদের সমুদ্র সীমা যে রিসোর্স আছে সেটার পোটেনশিয়ালিটি অনেক, আমাদের কিন্তু প্রসপেক্ট অনেক বেশি। সুতরাং কারো কাছে ধর্ণা দিয়ে আসতে হবে। একটা সময় বাংলাদেশের রাজনীতিকে, শুধু রাজনীতিতে, আমাদের বিভিন্ন বাহিনীর মধ্যে তাদের যে অনুপ্রবেশ ঘটেছিল, আমাদের প্রশাসনের মধ্যে তাদের যে অনুপ্রবেশ ঘটেছিল, আমাদের বুদ্ধিজীবিতার ক্ষেত্রে তাদের যে অনুপ্রবেশ ঘটেছে, আমাদের কালচারাল সেক্টরে যে অনুপ্রবেশ ঘটেছে, সব জায়গায় তারা আমাদের এখানে দালাল তৈরির এবং এজেন্ট তৈরির প্রক্রিয়া নিয়েছে, বন্ধু তৈরির প্রক্রিয়া তারা নেয়নি। ফলে ভবিষ্যতে যদি কেউ মনে করে যে ক্ষমতায় আসার জন্য বা থাকার জন্য ভারত তোষণকে তারা ওই ভৃত্যের পর্যায়ে নিজেদের নামাবে, তাহলে সেটা ভুল করবে। তাদের রাজনীতি বাংলাদেশে টিকবে না, এই বাস্তবতা বাংলাদেশ তৈরি হয়েছে। সুতরাং বাংলাদেশে যারা ক্ষমতায় আসতে চায় বা ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসতে চায়, তাদেরকে ওই রকম মনোভাবই দেখাতে হবে যে তারা আগে বাংলাদেশি, প্রো বাংলাদেশি, তারপরে কোনো অন্য কোনো পন্থী হবে না। এই দেশে এতদিন ধরে কে ভারতপন্থী, কে আমেরিকাপন্থী, কে চায়নাপন্থী, এইরকম হিসাব নিকাশ হতো। কিন্তু বাংলাদেশের নতুন যে জেনারেশন, সাধারণ মানুষের মধ্যে বাংলাদেশ নিয়ে যে আকাঙ্ক্ষা, সেখানে কিন্তু সবার আগে বাংলাদেশপন্থীদের দেখতে চায়। সুতরাং রাজনীতি করতে হলে, ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতিকে ধারণ করতে হলে, মানুষের মনোভাবকে পজিটিভলি ধরে রাখতে হলে প্রত্যেকের আগে বাংলাদেশপন্থী হয়ে উঠতে হবে। অন্য কোনো পন্থী হয়ে দেশে আর সুবিধা করা যাবে না। জি, ধন্যবাদ। জনাব ফয়সাল মাহমুদ, আপনার কাছে ফিরে আসতে চাই এ পর্যায়ে। বাংলাদেশের জুলাইয়ের গণঅভ্যুত্থানের পরে সবচেয়ে বড় আন্তর্জাতিক গণমাধ্যমে যে চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয়েছে সেটা হচ্ছে ভারতীয় গণমাধ্যমের প্রচারণা। সেটা নিয়ে আমরা বহুবার কথা বলেছি। এই মুহূর্তে সেখানে আরও নতুন নতুন প্রপাগান্ডা নিশ্চয়ই আপনার চোখে পড়ছে। এই ব্যাপারে আসলে বাংলাদেশের দূতাবাসের তরফ থেকে কিছু করা রয়েছে কিনা সেখানে, বা বাংলাদেশ সরকার অন্যান্য ক্ষেত্রে আর কি করতে পারে? ভারতের মিডিয়া ইন জেনারেল হস্টাইল আমাদের বাংলাদেশের প্রতি এখনো। তাদের হস্টিলিটি আমার অ্যাসেসমেন্টে কিছুটা কমেছে। অ্যাটলিস্ট এই বিমস্টেকের মিটিং আর চায়না সফরের আগে আমি যদি ট্রেন্ডটা বলি, অগাস্টের পর থেকে ডিসেম্বর পর্যন্ত জিনিসটা বেশ পিকে উঠেছিল। ডিসেম্বরের মাঝামাঝি থেকে মার্চ পর্যন্ত জিনিসটা অনেকটা সাবসাইড করেছিল, যেখানে আপনার অ্যাটলিস্ট মাইনরিটি ইস্যুতে যেটা বলছিল যে আমাদের বাংলাদেশের মাইনরিটিরা খুবই ঝামেলার মধ্যে আছে, অনেক অ্যাটাক হচ্ছে, এই জিনিসগুলো তারা বলছিল না, কারণ আমরা এই জিনিসটাকে ক্যাটাগরিক্যালি ডিবাঙ্ক করেছিলাম। তারপর যেটা হচ্ছিল যে বাংলাদেশে তারা বলছিল বাংলাদেশ ইনক্রিজিংলি চায়নার দিকে ঝুঁকছে, পাকিস্তানের দিকে ঝুঁকছে, সেটা তাদের নতুন একটা ন্যারেটিভ ছিল। তো এখন যেটা হচ্ছে, তারা এখন নতুন করে আবার আমার মনে হচ্ছে লাস্ট 2 সপ্তাহে জিনিসটা আবার ইনক্রিজ হয়েছে, এবং তারা জিনিসটাকে কিছু কিছু ক্ষেত্রে এস্টাবলিশও করার চেষ্টা করেন। আজকে ইন্ডিয়ান মিডিয়া, বেশ কয়েকটা মিডিয়া, অ্যাটলিস্ট 2টা মিডিয়া তারা ফ্রন্ট পেজে দিয়েছিল, এবং অনেকগুলো মিডিয়া প্রাইম টাইমে বলেছে যে বাংলাদেশে ওই, আপনি দেখেছেন ওই যে ইন্ডিয়াতে ওয়াকফ বিল নিয়ে একটা বড় ঝামেলা হচ্ছে, সেখানে মুর্শিদাবাদে একটা ভায়োলেন্সের মতো হয়েছে। তো সেখানে তারা দাবি করছে যে এটা বাংলাদেশ থেকে ইনসাইট করা হয়েছে, বাংলাদেশের কয়েকটা পার্টিকুলার গোষ্ঠীর নামও বলেছে, ইন্ডিয়ান মিডিয়াতে ফ্রন্ট পেজ রিপোর্ট এসেছে। তো এটা মনে হচ্ছে নতুন করে এক ধরনের তারা আসলে
ইস্যু খুঁজছে যে কোন ইস্যুতে বাংলাদেশকে বলা যাবে। এটা এক্ষেত্রে বাংলাদেশ হাই কমিশন বা আমাদের ইন জেনারেল ইন্টারিম গভর্নমেন্ট থেকে যেটা করা হচ্ছে যে তাদের সাথে কমিউনিকেট করা হচ্ছে। আমাদের হাই কমিশন থেকে আমরা রেগুলার বেসিসে, আমার প্রেস উইং থেকে আমি হচ্ছে আমরা রেগুলার বেসিসে তাদের যদি কোনো মিডিয়াতে কোনো রিপোর্ট আসে যেটা আমরা মনে করি যে রিপোর্টটা ফ্যাক্ট বেস না, সেক্ষেত্রে তাদেরকে নোটস পাঠানো হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে রিজয়েন্টটা। তা এখন তাদের ক্ষেত্রে সেগুলো কি প্রচার করছে তারা এগুলো? এটাই মুশকিল। বড় বড় মিডিয়া, খুবই নামকরা মিডিয়া, ইকোনমিক টাইমস, ইন্ডিয়া টুডে, আপনার কিন্তু স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হচ্ছে আপনি যদি কোনো রিজয়েন্ডার পাঠান এজ এ কি বলবো একটা অফিসিয়াল স্টেটমেন্ট, অফিসিয়াল রিজয়েন্ডার যদি পাঠান, এবং সেটা কিন্তু মিডিয়া ইউজুয়ালি নর্মটা হচ্ছে ছাপা, কিন্তু তারা ছাপাচ্ছে না। তো এটাই বোঝা যাচ্ছে যে তারা বাংলাদেশের প্রতি ভালোই হস্টাইল এখনো। বাট আমার ধারণা যে ওই যে কনস্ট্যান্ট কমিউনিকেশনটা আমরা করছি, কমিউনিকেশন, এবং তাদের যে ক্ষেত্রে আমরা আমাদের মানে ভালো জার্নালিস্ট যাদেরকে মনে হচ্ছে বা যারা আসলে জেনুইনলি ইন্টারেস্টেড বাংলাদেশে ফ্যাক্ট বেসড রিপোর্ট করতে, তাদেরকে আমরা খুব সুন্দরভাবে ভিসা ফ্যাসিলিটেট করে বাংলাদেশে পাঠাচ্ছি। রিসেন্টলি ইনফ্যাক্ট এই সপ্তাহে বাংলাদেশে একজন ইন্ডিয়ান জার্নালিস্ট এসেছে, বেস্ট প্রমিনেন্ট জার্নালিস্ট, উনি কাজ করছে। সো এই জিনিসগুলো করা হচ্ছে, বাট এগুলো খুবই, এটা আসলে বলা যেতে পারে যে বিশাল সমুদ্রের মধ্যে খুবই অল্প জিনিস। মানে বড় মিডিয়া বড় পার্টটাই এখনো হস্টাইল, এবং তাদের ক্ষেত্রে তারা যে একটা জিনিস ক্লিয়ার করি, তারা যে জিনিসটা যে ফ্যাক্ট গুলা যে জানে না তা না। পার্সোনালি আমাকে একজন জার্নালিস্ট, টিভি ব্রডকাস্ট জার্নালিস্ট, উনি আমাকে পার্সোনালি জিনিসটা বলছে যে ঠিক আছে আমি বুঝতে পারছি, কিন্তু তার সাথে যখন মিডিয়াতে অ্যাপিয়ার করছি সে তখন একই রকম হস্টাইল। সো কেউ যদি জেনে এরকম করতে চায় সেক্ষেত্রে কি করার আছে আসলে, এটা তার এক ধরনের একটা এজেন্ডা সেট করে নিয়ে তার একটা স্ট্যান্স নিয়েছে। সেক্ষেত্রে তো আসলে যে অ্যামাউন্ট অফ আমরা ডিবাঙ্কি করি না কেন মিস ইনফরমেশন, যে অ্যামাউন্ট অফ ফ্যাক্টসই তাদেরকে ফিড করি না কেন, তারা যদি তাদের এজেন্ডাটা সেট করে ফেলে সেক্ষেত্রে মুশকিল। সেখানে ডিবাঙ্ক করার চেয়ে নিজেদের যে ভাষ্যটা সেটা তুলে ধরার কি কোনো সুযোগ আমাদের হচ্ছে? আমরা যে ন্যারেটিভটা বলতে চাচ্ছি বিশ্বকে, সেটা তুলে ধরার সুযোগ হচ্ছে কিনা? এটার ক্ষেত্রে একটা ছোট্ট মুশকিল আছে, সেটা হচ্ছে কি যে আমাদের আপনি যদি, এটা আমি আগে বলেছিলাম একবার, যে আমাদের বাংলাদেশের আপনি গ্লোবালিস্টকে, যেমন সাপোজ ধরেন আমার কোন একটা জার্নালিস্ট কলিগ যে ইউএসএ তে আছে, সে যদি বাংলাদেশে কি ঘটছে জানতে চায়, সে কিন্তু ইউজুয়ালি একটা গুগল সার্চ করবে বা একটা ইউটিউবে গিয়ে কিছু দেখবে। তা ওদের ইন্ডিয়ান মিডিয়ার পেনিট্রেশন এত স্ট্রং, এবং স্পেশালি ইংলিশ পেনিট্রেশন এত স্ট্রং, এবং তাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এত স্ট্রং যে দেখা যাবে ওই নিউজগুলোর সামনে আসছে। তো বাংলাদেশে এখন এই জিনিসটা আমরা ইন্টারিম গভর্নমেন্ট থেকে এবং আমরা বিভিন্ন জায়গা থেকে এটা চেষ্টা করছি যে আমাদের নিউজগুলো যেন অ্যাটলিস্ট সামনে আসে, নিউজের ফ্রিকোয়েন্সিটা বাড়ানো, ইন্টারন্যাশনাল মিডিয়াতে অ্যাপিয়ারেন্স বাড়ানো। যেমন আমি ব্যক্তিগতভাবে, আপনি আমাদের মানে নিউ দিল্লিতে কিন্তু ম্যাক্সিমাম ইন্টারন্যাশনাল মিডিয়ার ব্যুরোগুলো অবস্থিত, যেমন গার্ডিয়ান, আল জাজিরা, নিউ ইয়র্ক টাইমস, তারপর আপনার ফাইন্যান্সিয়াল টাইমস। সো তাদের ব্যুরো চিফরা যারা সাউথ এশিয়া কভার করে তারা কিন্তু দিল্লিতে আছে। সো আমি ব্যক্তিগতভাবে তাদেরকে সবার আগে রিচ আউট করেছি, এবং তারা বাংলাদেশকে এখন এই মুহূর্তে বাংলাদেশে 3 জন জার্নালিস্ট আছে সাউথ এশিয়া ব্যুরো চিফ বা করেসপন্ডেন্ট লেভেলের। সো তাদেরকে আমরা ফ্যাসিলিটেট করছি তারা বাংলাদেশে যেন যায়, যাতে অ্যাটলিস্ট ইন্টারন্যাশনাল মিডিয়াতে ফ্যাক্ট বেসড রিপোর্ট গুলা যেন যায়, কারণ ইন্টারন্যাশনাল মিডিয়া আলাদা একটা ক্রেডিবিলিটি আছে। সো এইটা একটা পদক্ষেপ নেওয়া হচ্ছে। আর হচ্ছে যে ওই আমাদের এখানে একটা চেষ্টা করা হচ্ছে যে ইনক্রিজিং পুল অফ অপেড রাইটার্স যারা ইংলিশে বাইরে ইন্টারন্যাশনাল মিডিয়াতে লিখতে পারে, তারা যেন এই জিনিসটা বাইরে ফ্রিকোয়েন্সি বাড়ায়। সো স্লোলি জিনিসটা করা হচ্ছে, হোপফুলি সেটা রেজাল্ট সামনে আসবে। জি, অনেক ধন্যবাদ। ডক্টর শাহান্ত, আপনার কাছে ফিরে আসি। এই যে লড়াইটা যেখানে আসলে পৃথিবীর সামনে বাংলাদেশকে একটা ইসলামী মৌলবাদের উত্থানের জায়গা হিসেবে উপস্থাপন করার চেষ্টা প্রতিনিয়ত ভারত করে চলেছে, তার বিরুদ্ধে আসলে আমাদের বন্ধুরা কারা? কারণ ভারত তো একমাত্র রাষ্ট্র নয় পৃথিবীতে, অন্যরা তো আমাদের বন্ধু রাষ্ট্র। তারা কি আমাদের সাহায্যে এগিয়ে আসতে পারেন? ডেফিনেটলি এগিয়ে আসতে পারেন, এবং অনেকে আসছেও। আপনি দেখেন যে ইউরোপ এবং আমেরিকান যে সংবাদ মাধ্যমগুলো আছে, তারা কখনো কখনো বাংলাদেশের জঙ্গিবাদ নিয়ে তাদের নিজস্ব ন্যারেটিভ প্রচার করলেও বাংলাদেশ নিয়ে সত্য রিপোর্ট কিন্তু প্রচুর এসেছে। এখন ইন্ডিয়ার প্রশ্নে যেটা হয়েছে, ইন্ডিয়া কিন্তু ওদের সংবাদ মাধ্যম মানে ভার্সেটাইল। হিন্দিতে তো আছেই, বিভিন্ন স্টেটে তার নিজস্ব ল্যাঙ্গুয়েজ আছে, ইংরেজি ভাষায় ওদের টিভি চ্যানেল কিন্তু বেশি স্ট্রং। বাংলাদেশ যদি আপনি মনে করেন, শুধু যেটা শুরুতে বলছিলাম যে আয়তনের দিক থেকে ছোট দেশ হলেও আমাদের জনসংখ্যার দিক থেকে এবং অর্থনীতির যে সাইজ সেটার বিবেচনায় কিন্তু বাংলাদেশ ছোট দেশ, এই হীনমন্যতায় ভোগার কোনো কারণ নাই। এখন বাংলাদেশে যদি আপনি দেখেন, বাংলাদেশে এত মানুষ, এত চ্যানেল, আপনি একটা ইংরেজি টেলিভিশন চ্যানেল নাই যেটা ইংরেজি ভাষায়
ফুল টাইম প্রোগ্রাম প্রচার করতে পারে। এক সময় হয়তো এটা ছিল যে বাংলাদেশে এরকম ভালো ইংরেজি জানার সাংবাদিকেরও ঘাটতি ছিল, কিন্তু এখন তো ইংরেজি মাধ্যমে পড়াশোনা করা, বিদেশে পড়াশোনা করা অনেক যোগ্য, অনেক ভালো ছেলে মেয়ে আছে। সুতরাং যদি বাংলাদেশে এরকম একটা ভালো ইংরেজি চ্যানেল আপনি করতে পারেন, যেটা দিয়ে অথেন্টিক, ডকুমেন্টেড এবং সত্যটা প্রকাশ করতে পারেন, এক সময় দেখবেন যে এটা এখন যেরকম অনেকেই আমরা আল জাজিরা দেখার জন্য মুখিয়ে থাকি, আমরা বিবিসি দেখার জন্য সার্চ দেই, আমরা এনডিটিভির ভার্সনটা দেখতে চাই, ঠিক একইভাবে বাংলাদেশে যদি আপনি ইংরেজি ভাষায় একটা কোয়ালিটি টিভি চ্যানেল আপনি এস্টাবলিশ করতে পারেন, সেক্ষেত্রে শুরুতে হয়তো একটু মনে হবে যে ইনভেস্টমেন্ট উঠে আসবে কিনা, সরকারি পেট্রোনাইজেশন থাকতে পারে, দেশপ্রেমিক ব্যবসায়ী গোষ্ঠীর এখানে ইনভলভমেন্ট থাকতে পারে, তাহলে এক সময় দেখবেন এই একটা টিভি চ্যানেলও যদি ভালো মতো করা যায়, সেটা বিশ্বের দরবারে বাংলাদেশের সত্যটাকে তুলে ধরতে কি বিশাল ভূমিকা পালন করবে। এখন বাংলাদেশকে তো প্ল্যান করতে হবে যে ভবিষ্যৎ এই ব্যাটলে আপনাকে টিকে থাকতে হলে, আপনার সত্য ন্যারেটিভ যেটা, সেটা অন্যের সামনে তুলে ধরতে হলে আপনার ওই মাধ্যমগুলো সার্চ করতে হবে। ইউটিউবে শুধু এই ইউটিউবার আর বাংলাদেশের নিজস্ব ঝগড়াঝাটি প্রচার না করে, ওইখানে আপনি আন্তর্জাতিক দরবারে আমার দেশকে তুলে ধরবার জন্য কন্টেন্ট, সেই কন্টেন্টও কিন্তু আমরা কম পাচ্ছি। আমাদের দেখেন যত আলোচিত ইউটিউবার আছে এবং যারা সেটা বাংলাদেশ কেন্দ্রিক এই মানে রাজনৈতিক ঝগড়াঝাটি প্রচার করছে। ফলে একটা জাতিকে ভবিষ্যৎ চিন্তা করতে হলে 50 বছর, 100 বছর, 200 বছরকে সামনে নিয়ে ওই প্ল্যান করে না করলে বর্তমান যুগে আমরা টিকতে পারবো না। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকেই আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। বিদায় নিচ্ছি।